মেঘের হাতে লেগে থাকা রং আবিরের হাত ভরে গেছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই তাড়াতাড়ি হাত সরাতে চাইল। ততক্ষণে আবিরের 5 আঙ্গুলে মেঘের আঙুলগুলো বন্দি হয়ে গেছে। মেঘ সুদীর্ঘ সময় নিয়ে শ্বাস ছেড়ে আর্তনাদ করে বলল, আমাকে চা। আবির মেঘের হাত ছেড়ে এক আঙ্গুলে মেঘের ঠোঁট স্পর্শ করেছে। মেঘ সহসা নিশ্চুপ হয়ে গেছে। আবির আঙ্গুলের রং মেঘের ঠোঁটে লেগে গেছে। মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উঠছে। ভেতরের কম্পনে মেঘের সেদিকে খেয়াল নেই। আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে। রঙের কারণে চুলগুলো একে একে রঙে আটকে গেছে। চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গালে আটকালো। বাহির থেকে আসা আলোতে মেঘের গালটা অতিরিক্ত আদুরে দেখাচ্ছে। আবির নিজের মন আর হাত কোনোটাকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। না চাইতেও রঙিন হাতে মেঘের গাল ছুঁয়ে দিল। কয়েক মুহূর্ত গালে হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গলার এক পাশে ঘাড়ে হাত ছোঁয়ালো। ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিরস্তর হয়ে গেছে। আবিরের কর্মকাণ্ডে মেঘের সব শক্তি বিলীন হয়ে গেছে। মেঘের গালে আবিরের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির মেঘের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্য পাশে মেঘের ঘাড়ের কাছে মুখ এগিয়ে নিল। আবিরের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মসৃণ গ্রীবা। মেঘ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আবিরের সুগভীর কণ্ঠস্বর ভেসে উঠল, এটুকুতেই এই অবস্থা হলে কিভাবে কি হবে? আবিরের নেশাক্ত কণ্ঠে বলা কথা মেঘের কর্ণপাত হলো না। আবিরের স্পর্শ আর নিঃশ্বাসেই মেঘ পাথর বনে গেছে। আবির আবেশিত কণ্ঠে পুনরায় বলল, ম্যাম, নিজেকে সামলান। আমি কিন্তু আমাতে নেই। কোনো অনিষ্ট হলে আমি একা কুলসিত হব না, আপনাকে নিয়েই হব। আবিরের কথা মেঘের কানে ঢুকছে কিনা কে জানে। মেঘ বরফের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো, দেখে বোঝাই যাচ্ছে নিজের সেন্সে নেই। আচমকা মেঘ পেছাতে শুরু করেছে। দেয়ালে আটকানোর পূর্বেই আবির এগিয়ে এসে মেঘের চুলের খোপার ঠিক পেছনে দেয়ালে এক হাত রাখলো, যেন মেঘে চুলে রং না লাগে। অন্য হাতে দেয়াল ধরে নিজেকে আটকালো। মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ আতঙ্কিত কণ্ঠে বলল, আমি রুমে যাব। আবির মিটিমিটি হেসে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির মনে মনে বিড়বিড় করলো, কিছু করলামই না, এতেই নাজেহাল অবস্থা। কিছু করলে তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। এই আবার আপনি আবিরের প্রণয়িনী হতে চান? মেঘ শীতল কণ্ঠে বলল, শুনুন, আমি চলে যাব, রং পরে করে দিব। আবির মৃদু স্বরে বলল, আপনার ইচ্ছে। আচমকা ব্যালকনি থেকে তানভীর ডাকলো। ভাইয়া আসবো? মেঘ তানভীরের কণ্ঠ শুনে ততমত খেয়ে উঠল। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া আসছে, সরুন প্লিজ। আবির ভ্রু কুচকে শক্ত কণ্ঠে বলল, তোর ভাইকে কি আমি ভয় পাই নাকি? আবির তানভীরকে উদ্দেশ্য করে উচ্চ স্বরে বলল, না, ব্যস্ত আছি। তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে আসছি। তোর কাছে রাখ, পরে দেখে নিয়ে আসবো। আমি আবার বেরিয়ে যাব, ফিরতে রাত হবে। তোমার রুমে রেখে যাও। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল। উফ, রেখে যা। মেঘ উপায় না পেয়ে আবিরের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। তানভীর বিছানায় কিছু কাগজ আর 2-3টা বক্স রাখতে রাখতে বলল, তোমার। বলতেই মেঘকে অল্প বিস্তর চুপ করে গেল। কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে তড়ি ঘড়ি করে কানে হাত দিয়ে বিড়বিড় করে সরি বলল। আবির চোখের ইশারা করতেই তৎক্ষণাৎ নিজের মাথায় চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে দরজাটাও চাপিয়ে রেখে গেছে। তানভীর নিজের কপাল চাপড়ে ব্যালকনিতে হাঁটছে আর বলছে, ছি তানভীর, ছি, তুই এত নির্লজ্জ কেন? তানভীর বিড়বিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোন কলে বেজে উঠল। তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করতেই ওপাশ থেকে সোহাগ একদমে কত কি বলতে থাকলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল, আমাকে এসব বলে কোনো লাভ নাই, আমি এখন আসতে পারবো না। এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে। প্লিজ দোস্ত, একটু আয়। আরে ভাই, আমার সময় নাই। শোন তানবীর, আমাকে যতই ব্যস্ততা দেখার সমস্যা নাই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয়। একদম ইমোশনাল ব্ল্যাকমেইল করবি না। তোর আর আমার মাঝখানে ওকে কেন টানছিস? কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ তানবীর, জাস্ট 5 মিনিট লাগবে, আয় তুই। তানভীর ভারী কণ্ঠে শুধালো, বোন নাকি এখনো ভার্সিটিতে?
আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। বন্যার নাম শোনাতেই কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, আর যাই করিস কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটতে বলবি না। পরিবারের বাইরে ও আমার একমাত্র দুর্বলতা। তাছাড়া কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটবো না কসম। এখন বল আসবি? বন্যা যদি সত্যি ভার্সিটিতে থাকে তাহলে আসবো। আরে আসে প্রয়োজনে আটকিয়ে রাখবো, তাও তুই আয়। আমার কাজটা কিন্তু করে দিতে হবে। ভুলেও বন্যাকে কিছু বলতে যাস না, আমি আসছি। তানভীর দ্রুত বেরিয়ে পড়েছে। এদিকে মেঘ আবিরের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানভীর চলে গেছে অনেকক্ষণ আগে। মেঘ আতঙ্কে এখনো চোখ খুলতে পারছে না। আবির ঠোঁটের কোণে হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে। তীর তীর করে কাঁপছে মেঘের ওষ্ঠদ্বয়। লজ্জা আর ভয়ে নাকের ডগা আর লাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলল। সরাসরি চোখ পড়ল আবিরের চোখের দিকে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীরকে রুমের কোথাও দেখতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কিভাবে বলবো? তোর ভাইকে জিজ্ঞেস কর গিয়ে। হঠাৎ দেয়ালের দিকে আবিরের নজর পড়ে। যে হাতটা দিয়ে নিজেকে আটকে ছিল সেই হাতে যে রং ছিল আবিরের সেটা খেয়ালই ছিল না। মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টো দেয়াল নষ্ট করে ফেলেছে। আবিরের সাথে সাথে মেঘও চোখ ঘুরিয়ে তাকালো। দেয়ালে আবিরের হাত দেখে আর্তনাদ করে উঠল। এটা আপনি কি করলেন? আমি ইচ্ছে করে করেছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। মেঘ একটু সরে দেয়ালকে দেখে পুনরায় গম্ভীর স্বরে বলল, আমি এখানটায় এখন কিভাবে ডিজাইন করব? আবির মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে টান দিয়ে রঙের বাক্সে হাত চুবিয়ে সঙ্গে সঙ্গে দেয়ালে ছাপ দিল। যেখানে আবির হাতটা রেখেছিল ঠিক সেখানেই। মেঘ আটকানোর খুব চেষ্টা করেছে, কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ। আবিরের হাতের রং অনেকটা শুকিয়ে যাওয়ায় ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু মেঘের হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতকে ঘিরে আবিরের বড় হাতের অপ্রখর ছাপটা ঠিকই চোখে পড়ে। মেঘ ক্ষুব্ধ হয়ে বলল, আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিস না? তাহলে কি করব? মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি কিন্তু সম্পূর্ণ দেয়ালটাই নষ্ট করে ফেলবো। আবির মুচকি হেসে বলল, একদিনের জন্য রুম তোকে দিয়ে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর উপর। আমি কিছুই বলবো না। মেঘ শীতল কণ্ঠে বলে উঠল, মাঝখানে হাতের সাপটার কারণে কি পচা লাগছে। আপনি এমনটা না করলেও পারতেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল। তুই তোর কাজ শেষ কর, তারপরে দেখিস কত সুন্দর লাগে। মেঘ মুখ ভোতা করে ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো মুখ করে আবিরের দিক তাকিয়ে আছে। আবির মুচকি হেসে দু আঙুলে মেঘের রাগে ফুলে ওঠা নাকটা আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, দেয়াল জুড়ে এত সুন্দর পেইন্টিং থাকবে আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না, তা কি করে হয়? ছাপটার নিচে তোর নামটাও লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে? বাসার মানুষ যখন জিজ্ঞেস করবে এই ডিজাইন কে করেছে, তখন আমি কি বলবো? শেওড়া পাড়ার পেতনিটা ডিজাইন করে দিয়ে গেছে, নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, কথায় কথায় বউ বউ করবেন না। আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি সারাদিন বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললে ভাব নেন। আপনাকে ডাক্তার দেখাতে হবে। আবির নিঃশব্দে হেসে শুধালো, তুই কি আমায় ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের উপর কিভাবে বলবো? কি? আবির এক পা করে এগোচ্ছে। মেঘ পেছাতে পেছাতে চেঁচিয়ে উঠল, এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, কাকে ডাকবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল, আম্মু বাঁচাও। আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টার স্বরে বলল, ছি মেঘ, যেভাবে মামুনিকে ডাকছিস মামুনি ভাববে আমি তোকে ছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সরি, তোকে আর ডিস্টার্ব করবো না, তুই তোর কাজ শেষ কর। আবির তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাতেই বোঝা গেছে। মেঘ কি করবে তাই ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তেই মেঘ সব ভুলে গেল। গালে আবিরের হাতের স্পর্শ, গলা আর ঘাড়েও আঙুলের দাগ।
নাক আর কপাল জুড়েও রং লেগে আছে। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় ললিত হচ্ছে। মেঘ নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে। অমনি বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকা মিম দরজায় দাঁড়াতেই মেঘ তাড়াহুড়া করে দেয়ালের দিকে ঘুরে মাথায় ওড়না দিল, যাতে রঙের দাগ মিম কোনোভাবেই না দেখে। মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, আপু তুমি আমায় দেখে কি লুকাইছো? দেখি এদিকে ঘুরো তো। মেঘ দেয়ালে রং করতে করতে তপ্ত স্বরে বলল, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকাচ্ছ বলো, তাহলেই চলে যাব। মেঘ হুঙ্কার দিয়ে উঠল। আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে, ডাকবো? মিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া রুমে আগে বলবা না, আমি গেলাম, পরে এসে দেখবো তুমি কি লুকাইছো। মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ করতে শুরু করলো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে টি শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের দিকে একবারের জন্যও তাকিয়ে দেখেনি। মেঘ অসহায় মুখ করে আবিরের যাওয়ার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতা ভর করেছে, তবুও সবকিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিচে নামতেই মিম ছুটে গেল মেঘকে দেখতে। ততক্ষণে মেঘ রং দিয়ে গালে আর গলায় থাকা আঙুলের ছাপ মুছে ফেলেছে। মিম রুমে ঢুকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন কি লুকাইছিলা? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের দু আঙুল ছুঁয়ে বলল, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু তোমার গালে এত রং কেন? খেয়াল ছিল না, হুট করে গালে হাত দিয়ে ফেলেছিলাম। দুটো দেয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল, আপু দুইটা ডিজাইনই অনেক সুন্দর হয়েছে, ভাইয়ার রুমটা অন্যরকম সুন্দর লাগছে। মেঘ মৃদু স্বরে বলল, সত্যি সুন্দর হয়েছে? 100% সত্যি। ওনার কি পছন্দ হবে? কিছুই তো বললেন না। আমি বলছি ভাইয়ার পছন্দ হবে, তাছাড়া তুমি যা এঁকে দিবা ভাইয়া সেটাই প্রশংসা করবে। দেখো সেটা যদি ব্যাঙের ছাতাও হয় তবুও বলবো অনেক সুন্দর হয়েছে। মিম বিছানার উপরে বসে পা ঝুলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে। মেঘ আবিরের কথা মতো নিজের হাতের ছাপটা নিজেই নিজের নাম লিখেছে। তাছাড়া এক সাইডে সাজ্জাতুল খান আবির নাম লিখে ডিজাইনও করে দিয়েছে। মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে। বাকিগুলো নিয়ে মেঘ পেছন পেছন আসছে। এতক্ষণের মধ্যে আবির একবারও উপরে যায়নি। মিম নিচে আসতে আবির প্রশ্ন করলো, তোর বোনের কাজ শেষ হয়েছে? হ্যাঁ অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আবির কোনো কথা না বলেই নিচের রুমে চলে গেছে। দুটো দেয়ালের ডিজাইনের কারণে রুমটাকে চেনাই যাচ্ছে না। আবিরের রুমটা খান বাড়ির সবগুলো রুমের থেকে বড়। এক সময় এই রুমে আলী আহমেদ খান আর মালিহা খান থাকতেন। ওনাদের জন্যই মূলত বানানো হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলী আহমেদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে যায়। রুমটা ঠিক মাঝামাঝিতে দরজা অবস্থিত। ভেতরে এক পাশে আবিরের ব্যবহার্য সব প্রয়োজনীয় সামগ্রী আর অন্য পাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র। ছোটবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ, ক্রিকেট, ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র, পুরনো একটা ওয়ার্ড্রোব আর অনেক কিছু। ওই দিকের সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা। মালিহা খান বলেছিলেন পুরনো জিনিসপত্র স্টোররুমে রেখে দিতে, কিন্তু আবির সেগুলো সরাতে রাজি হয়নি। রুমে আর্ট করায় এখন এক পাশ অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশ অগোছালো। তবে আবিরের সেদিকে মনোযোগ নেই। আবির উদ্বিগ্ন নয়নে দেয়ালের দিকে চেয়ে আছে। একবার চোখে পড়ছে নিজের নামের দিকে, পুনরায় নজর আটকায় মেঘের হাতের ছাপে, সেই সাথে লেখা মেঘ নামটার উপর। আকস্মাৎ আবিরের মুখ হাসি ফুটে ওঠে। অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতেই সোহাগ আর শিমুলকে দেখতে পেল। ওরা তানভীরকে দেখেই হাসি মুখে এগিয়ে আসলো। তানভীর প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল আমাদের কাজটা আগে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা ভেবে দেখব। দুইটা মেয়ের সাথে ওইদিকে গেল। তানভীর ওদের দেখানো পথে বাইক স্টার্ট দিল, থামলো ঠিক বন্যাদের পেছনে। বন্যারা পেছন ফিরে তাকিয়েও দেখলো না। তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যার পেছনে ফিরতেই দেখলো তানভীর বাইক নিয়ে নীরের দৃষ্টিতে চেয়ে আছে। বন্যার চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আসো। বন্যা বান্ধবীদের দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো। তানভীর প্রকট তপ্ত স্বরে বলল, ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না? ইদানিং ফোন বন্ধ করে রেখেছো, সমস্যা কি? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল,
আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আব্বু বলছেন আগামী সপ্তাহে ফোন কিনে দিবেন। ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রেগে উল্টোপাল্টা কথা বলেছিলাম, তার জন্য দুঃখিত। ভাইয়ার রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে ভেঙে পড়েছিলাম। বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছি। বন্যা মলিন হেসে বলল, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবেই রিয়্যাক্ট করতাম, নয়তো আরও বেশি করতাম। রিয়েলি সরি বন্যা। এত ফর্মালিটি করতে হবে না, আমি সত্যিই কিছু মনে করিনি। আবির ভাইয়া এখন কেমন আছেন? মেঘ কেমন আছে? দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্যা হঠাৎই ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই। কেন, কোনো সমস্যা? না না, ওরা অনেক দিন ভার্সিটিতে আসেনি, এখন আসলেও অনেক চুপচাপ হয়ে গেছে, তাই বলছিলাম। ও আচ্ছা, এসব কোনো বিষয় না। আমি বেশি কিছু করিনি। আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনোদিনও দেখতেও পারত না। তানভীর একটু থেমে আবার প্রশ্ন করলো, ও একটা আচ্ছা, ও একটা কথা, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? বন্যা মনে মনে আওড়ালো, ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল, না। যদি মনে করো আমাকে না বললে আমি কিছুই জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা। বরং তুমি নিজ থেকে জানালে তোমারই লাভ। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, এখন আসি। যেতে বলেছি তোমায়। আমার তাড়া আছে। কেন, কেউ অপেক্ষা করছে? মানে কিছু না। ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে মেঘকে জানি। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমায় কিছু খাওয়াই। আমি আজ কিছু খাবো না, অন্য কোনো দিন আমি আপনাদের খাওয়াবো। তানভীর ভারী কণ্ঠে বলল, সেসব পরে দেখা যাবে, এখন বাইকে বসো। এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে, না হয় আমি ধরে নেব তুমি আমার উপর রাগ করে আছো। আমি সত্যিই রেগে নেই, বিশ্বাস করুন। মানলাম, বিশ্বাস করলাম, এখন চলো। বন্যা দাঁতে দাঁত চেপে বাইকে উঠে বসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও তানবীরের সঙ্গে 2 গ্লাস আখের জুস খেয়েছে, শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানবীরের সাথে কথা বলে, না হয় কোনো দিনও বলতো না। মিনহাজ আর তামিমকে বন্যা 2-1 বার জিজ্ঞেস করেছিল কি হয়েছিল বলতে, কিন্তু ওরা কিছু বলতেও পারে না, বারবার কথা এড়িয়ে যায়। তার জন্য বন্যাও তেমন জোর করে না। তবে ভালো কিছু যে ঘটেনি, বন্যা 100% নিশ্চিত। আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনহাজদের কথা ভুলেও ভাবে না। বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, এমনকি রেগুলার ভার্সিটিতেও আসে না। বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ, মন খারাপ বলে নানান বাহানা দেয়, আর বাকি সব তানবীর সামলায়। না বোনকে কিছু বলতে পারে আর না বাসায়। মেঘের চোখে তানবীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানবীর একজন রাজনীতিবিদ, দাপটি ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ মেঘকে শাসন করা দেখে বন্যা তানবীরকে ভয় পেত। মিনহাজদের ঘটনার পর থেকে বন্যা আরো বেশি আতঙ্কে থাকে, দূরত্ব মেনটেন করে চলে। তানভীর বন্যাকে রিকশায় উঠিয়ে দিয়ে সোহাগদের কাছে আসছে। সোহাগ ঠাট্টা স্বরে বলল, আগে আসতে চাইছিলি না, আর এখন? তানভীর মুচকি হেসে বলল, কতদিন পর মেয়েটাকে দেখলাম। আহা, কত আবেগ! কোথায় যাবি বলছিলি, চল। বিকেল থেকেই মেঘ আর মিম শপিং এ যাবে বলে পাগলামি করছে। তানভীরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত বলে যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের হাউকাউ শুনে আবির নিচে আসছে। আবিরকে দেখে দুই বোন চুপ হয়ে গেছে। সদ্য ঘুম থেকে উঠে আসায় আবিরের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আবির অস্পষ্ট কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? মেঘ মিমকেও কোনো কথা বলল না। আকলিমা খান বললেন, ওরা শপিং এ যেতে চাচ্ছে। যেতে চাচ্ছে যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বলল, একা যেতে হবে কেন? তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘ আর মিম দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল। না। রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো, সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল, কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে কাকিয়াদের নিয়ে শপিংয়ে যা, বেশি তাড়ামি করবি না, ঠিক আছে?
মেঘ এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল। অনুমতি ছাড়া একা শপিং এ যাওয়া অসম্ভব বিষয়, এটা তাদের অজানা নয়। তবুও চেষ্টা করে দেখেছিল যদি অনুমতি পেয়ে যায়। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে। মেঘ আর মিম তাড়াহুড়া করে নিজেদের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিং এ গেছে। মেঘ আর মিম সুযোগ বুঝে আবিরের জন্য 2-3টা শার্ট, টি শার্ট আর দুজনের জন্য 3টা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে। মেঘরা বাসায় ফিরতেই তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে। আবিরও সেখানে উপস্থিত ছিল। মেঘ নিজের হাতে শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে। আবির বিষয়টা খেয়াল করেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতের ছাপও দিয়েছে। পাশাপাশি মেঘের 2 হাতের ছাপ দেখে আবির মুচকি হেসে বলল, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে আসছে। মেঘকে দেখে মিনহাজ আর তামিম এগিয়ে এসে শুধালো, কেমন আছিস? মেঘ অন্যদিকে মুখ করে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বন্যা আর মেঘ দুজনেই আজ গাউন ড্রেসের সঙ্গে হিজাব পরে আসছে। মেঘ আর বন্যা কিছুটা সামনে এগোতেই লিফাত নামের ছেলেটার সাথে দেখা। লিফাতের হাতে সিগারেট। বন্যা আর মেঘকে দেখে থতমত খেলো। সিগারেট পেছনে ফেলে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো তোমরা? বন্যা আর মেঘ দুজনেই কপাল কুঁচকে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখনও সরু নেত্রে লিফাতকে পরখ করছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করলো, কেউ কেউ আছো জিজ্ঞাসা করলে প্রত্যুত্তরে তাকে জিজ্ঞাসা করতে হয়, এটাও কি জানো না? বন্যা শক্ত কণ্ঠে জবাব দিল। না, জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে গেছে। মেঘ কপাল কুঁচকে শুধালো, এই ছেলে আবার কে? রসায়ন ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের এক বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? আল্লাহ জানেন, তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলে ইচ্ছে করে আমার কাছে আসে। আমি হঠাৎ ঘুরতেই প্রায় ধাক্কা লেগেই গেছিল। কথাবার্তা নেই, হুট করে আমাকে ধমকিয়ে চলে গেছে। এরপর থেকে দেখলে কেমন করে হাসে, এটা সেটা জিজ্ঞেস করে, ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে দেই। ভাইয়াকে বলবো? না না না, তোর ভাই আরেক ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরেই জিজ্ঞেস করতেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কি না। তুই কি বলছিস? আমি না করছি। কেন? তোর ভাই মিনহাজদের যে অবস্থা করছে, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে আবির ভাইকে বলি? ভুলেও না, তোর এই গুন্ডা পান্ডা ভাইদেরকে আমার ব্যাপারে কিছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই হিরো নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনহাজদের যদি মেরেও থাকে, ভাইয়া কি শুধু শুধু মারছে নাকি? আমার কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছে করেনি? বল, করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাজে তুই আমার উপর বিরক্ত হয়েছিস। এমনকি আমি নিজেই আমার উপর বিরক্ত হচ্ছিলাম। সেখানে ভাইয়া না মিনহাজকে চিনে আর না তামিমকে চিনে। আবির ভাই আর তানভীর ভাইয়ের প্রাণ এক সুতোয় বাঁধা। ওদের একজনের কিছু হলে আরেকজন জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মাইরার এমন কি? বন্যা উদাসীন কণ্ঠে বলল, এখন চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেঘ আর বন্যা ভিতরে ঢুকলো। পেছন দিকে বসতে যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বলল। মেঘ আর বন্যা এগিয়ে গেল। পাশাপাশি 2টা সিটে মেঘ আর বন্যা বসলো। ওদের সামনের সারিতেই লিফাতের বন্ধুরা বসা। কয়েক মুহূর্তের মধ্যেই লিফাত এসে বসলো। মেঘ আর বন্যা লিফাতকে দেখেই পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো। লিফাত পেছনে ঘুরে উত্তেজিত কণ্ঠে বলল, আরে তোমরা এখানে, কোনো কিছু লাগলে শুধু একবার বল বা সাথে সাথে এনে দেব। বন্যা আর মেঘ দুজনেই রাগে ফুঁসছে। বন্যা কিছু বলতে যাবে তার আগে কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোর কলিজাটা আমার লাগবে, দে এখন। মেঘ আর বন্যা দুজনেই চমকে উঠে পাশ ফিরে তাকালো। লিফাতও আটকে উঠে সেদিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতে তানবীরের মুখটা স্পষ্ট দেখা গেল। লিফাতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তানবীরকে দেখে বন্যা আর মেঘ দুজনেই ভয় পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেলল। তানবীর চোখ মুখ কুঁচকে পুনরায় বলল, কি হলো, দিবি না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি, আর আমি সামান্য কলিজাটা চাইছি, তুই সেটা দিতেই রাজি হচ্ছিস না।
লিফাত, তোর থেকে এটা আশা করিনি। লিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাই তুমি, তোমার কি লাগবে বলো শুধু, দেখো তোমার ভাই তোমার জন্য কি করে। তানবীরের চোখে মুখে বিরক্তির ছাপ। বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটাই হলেই চলবে, চাইলে তোর হাড়টাও দিতে পারিস। আমিও দেখি ওইখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিস। লিফাত মুখে হাসি রেখেই বলল, এই সর সর, আমাকে সাইড দে। লিফাত এগিয়ে আসতেই তানবীর বসা থেকে উঠে দাঁড়ালো। লিফাত তানবীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, প্লিজ ভাই, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবিও না প্লিজ। তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসাবের খাতায় এখন অবধি 1000 খানেক মেয়ের নাম উঠেছে। আর কত? সরি ভাই, তুমি এখানে কেন আসছো? ওরা কি তোমার কিছু হয় নাকি অন্য কারোর জন্য আসছো? যে বন্যার পিছনে ঘুরঘুর করেছিস সে একান্তই আমার। তার পাশের জন আমার একমাত্র বোন আর আবির ভাইয়ের পার্সোনাল আপত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত। তোকে কি করা উচিত নিজেই বল। সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও, আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লিফাত, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না বলে দিলাম। লিফাত প্লিজ তানভীর ভাই, এমনটা করো না। প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাফ চাইবো। আবির ভাইয়া কোথায় আছেন আমি ওনার পায়ে ধরে মাফ চেয়ে নেব, তবুও এমন কিছু করো না ভাই। ঠিক আছে, লাস্ট বারের মতো ছেড়ে দিচ্ছি। লিফাত একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাই। তানভীর ভারী কণ্ঠে বলল, মনে থাকে যেন। অবশ্যই। পেছনে ফেরা তো দূর, ঘাড় পর্যন্ত কাত করছে না। তানভীর মেঘ আর বন্যার কিছু খাবার আগেই কিনে নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে ক্যাপ পরতে পরতে বলল, আমি আসছি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবে না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে আসছিলাম তা শেষ। অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস, উল্টোপাল্টা ঘুরিস না। তানভীর চলে গেছে। খুশিতে মেঘের চোখ চকচক করছে। বন্যার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, দেখেছিস আমার ভাই সেরাদের সেরা, তুই না বললেও ঠিকই জেনে ফেলছে। ওই ছেলে মাপ যে চাইছে দেখেছিস? বন্যা ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, তুই গিয়ে শুনছিলি মাফ নাও চাইতে পারে। মেঘ ভ্রু কুচকে বলল, এই তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করিস? আমি শিওর এই ছেলে ভাইয়ের কাছে মাপ চাইছে। বিশ্বাস না হলে ছেলেকে ডাক দে, যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছুই বলেনি, আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝাড়ছে। বন্যা ভাবলেশীন জবাব দিল। আমি পারবো না। মেঘ ভেঙচি কেটে বলল, না পারলে নাই, আমার ভাই যে হিরো তার প্রমাণ আমার দিতেই হবে। মেঘ সামনের দিকে কিছুটা ঝুঁকে ঢাকলো। এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা পেছনে না তাকিয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে জবাব দিল, জি আপু, কিছু বলবেন? আমার জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পেছনে চলে যাব? মেঘ তাড়াহুড়া করে বলল, না পেছনে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মেঘ বন্যার দিক তাকিয়ে মুচকি হেসে বলল, দেখলি? এর মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটল। আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মেঘ আর বন্যা স্বাভাবিকভাবেই বসে রইল। একজনের নজর মেঘদের দিকে পড়তেই সামনের 2-3 জনকে ডেকে বলল। আকস্মাৎ ওরা থমকে গেল, ঘুরে এসে মেঘদের কাছে দাঁড়ালো। মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে, ভাবছে দাঁড়ায়নি বলে হয়তো ওনারা বকা দিতে আসছেন। তাদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত পিছনে বসছো কেন? আসো সামনে এসে বসো। মেঘ আর বন্যা দুজনেই থতমত খেয়ে বলল, না ভাইয়া, আমরা এখানেই ঠিক আছি। তা বললে হবে না আপু, আবির ভাইয়াকে এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেনি। অবশ্য তার জন্য আমরাই দায়ী। ভাইয়া বারবার বলেছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি, কিন্তু আমাদের মন তাতে সায় দেয়নি। ভাইয়ের জন্য স্পেশাল আয়োজন করেছিলাম, ভাইয়া কোনোভাবে খবর পেয়েছেন, তারপর আর প্রোগ্রামে আসেনি। সেসব পুরনো কথা বাদ দিন। এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে আসছো, আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা। প্লিজ তোমরা সামনে এসে বসো প্লিজ।
4-5 জন একসঙ্গে রিকোয়েস্ট করতে শুরু করেছে। ওনাদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘ আর বন্যা ভীষণ লজ্জায় পড়ে গেছে। পুরো হলের মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে মেঘ আর বন্যার দিকে। যাদের দাপটে সবাই আতঙ্কে থাকে, সেখানে তারা প্রথম বর্ষের 2 মেয়েকে এত রিকোয়েস্ট করছে, এটা সবার কল্পনার বাইরে। মেঘ আর বন্যা বাধ্য হয়ে সামনে গিয়ে বসলো। এত সামনে বসে প্রোগ্রাম দেখতে মেঘ আর বন্যা দুজনেরই অস্বস্তিতে লাগছে। উঠে যেতেও পারছে না। একটু নড়লেই 2-1 এসে জিজ্ঞেস করে, আপু কোনো সমস্যা, কিছু লাগবে? তাই উঠে যেতেও পারছে না। প্রোগ্রামের বিরতিতে মেঘদের খাবার পর্যন্ত দিয়ে গেছে। তানভীর নিজেও অনেক খাবার কিনে দিয়ে গেছিল। মেঘ আর বন্যা শুধু মুখ চাওয়াচাই করছে, কিছুই খেতে পারছে না।